আমি অনেক দিন ধরে শিলিগুড়িতে ছোট্ট একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। অল্প বেতনের চাকরি। নিতান্ত প্রয়োজন না থাকলে ছোট্ট এই চাকরির জন্য কেউ গ্রাম, পরিবার, পরিজন ছেড়ে এই দূর শহরে আসে না। পরিবার বলতে আমি, বাবা, মা আর আমার ছোট বোন জবা। সেই ছোট্ট জবার আগামী সপ্তাহে বিয়ে। বাবা আর আমার কিছু জমানো টাকা দিয়ে বিয়ের শাড়ি গহনা কিনে চললাম বাড়ির উদ্দেশ্যে। ও দাদা, কোথায় যাবেন? পুরানগড়। উঠুন উঠুন, সিট খালি আছে। বলতে গেলে বাস প্রায় ফাঁকা। প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছি, এখনো বাস ছাড়ার কোনো নামগন্ধ নেই। রাগত সুরে বললাম, এই যে শুনছেন, গাড়ি কি আজ ছাড়বে নাকি আজ রাতটা এখানেই কাটিয়ে দিতে হবে? সরি দাদা, সরি। আর 5টা মিনিট বসুন, গাড়ি এক্ষুনি ছেড়ে যাবে। 5 মিনিট বলতে বলতে তো 1 ঘন্টা পার হয়ে গেল। আরো কতক্ষণ লাগবে কে জানে। আনুমানিক আরো 20 মিনিট পর অবশেষে গাড়ি ছাড়লো। অনেকক্ষণ পর যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পুরানগড় পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 9টা। সামনেই দেখা যাচ্ছে কয়েকটি রিক্সা। তাদের মধ্য থেকে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা, শাপলা দিঘি যাবেন? না না বাবু, এত রাতে ওই দিকে যাবো নি। কেন? দেখিছেন না, আকাশে মেঘ ডাকিছে, তার উপর ঘন জঙ্গলের রাস্তা। আমি যাবো না ওই দিকে। চলুন না, ভাড়া না হয় আর একটু বাড়িয়ে দিব। না না, যাবো নি। ওইখানে যারা ছিল এক এক করে প্রত্যেককেই জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই ওই দিকে যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত হেঁটেই বাড়ির দিকে পথ বাড়ালাম। সামনে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারপাশ থেকে ভেসে আসছে অসংখ্য ঝিঝি পোকার ডাক। শুনেছি এই জঙ্গলে নাকি কেউ একবার প্রবেশ করলে সে আর জীবিত বেরোতে পারে না। সকাল হলেই তাদের ক্ষতবিক্ষত বডি জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এই ঘটনার পেছনে কে? কোনো জন্তু জানোয়ার নাকি কোনো অশরীরী? কেউই তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। ভূতপ্রেত সম্পর্কে কখনোই আমার কৌতূহল বা ভয় ছিল না, কিন্তু আজ কেন জানি আমার গা ছমছম করছে। ভয় নাকি শারীরিক ব্যাধি ঠিক আন্দাজ করতে পারলাম না। খানিক পরপর দূর থেকে একটি পেঁচার ডাক শোনা যাচ্ছে। কে জানে সামনে কি বিপদ উৎপেতে আছে। কি আর করা, এক প্রকার বাধ্য হয়েই এই রাত্রিবেলা এই ভয়ঙ্কর জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যেতে হচ্ছে। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে হেঁটে চললাম। কিছু সামনে এগুতেই আমার পথ আটকে দাঁড়ালো কিছু লোক। তাদের পরনে কালো জামা প্যান্ট, সবার মুখ কাপড়ে ঢাকা, কপালের লাল রুমাল আর হাতের রাঙা তলোয়ার দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ডাকাতের পাল্লায় পড়েছি। তাদের মাঝখান থেকে একজন বলে উঠল, ধর 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 বেটাকে, সাথে কি আছে শিগগির বের কর। একদম চালাকি করবি না। তোরা দুজনে চেয়ে চেয়ে দেখছিস কি? সাথে যা আছে সব নিয়ে নে। এই নিন, আমার মোবাইল আর মানিব্যাগ ছাড়া আমার কাছে আর কিছুই নেই। অফিসের কিছু কাগজপত্র আর আমার জামা কাপড় ছাড়া আর কিছুই নেই ওই ব্যাগে। এই দে বেটা, ব্যাগটা আগে দে। উস্তাদ, এই কে তো দেখছি সোজা কথায় কাজ হবে না। দে তো বেটাকে কয়েক ঘা। চল বেরো এখান থেকে। ডানে বায়ে তাকাবি না। যদি তাকিয়েছিস তবে তোকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব। যা, চল বেরো। কোনো উপায় না পেয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য শেষমেশ ব্যাগটা দিয়ে দিতে বাধ্য হলাম। তাদের কথা মতো আমি সামনে এগুতে থাকলাম। হাঁটতে হাঁটতে মেঘের গর্জনে বুঝতে পারলাম বৃষ্টি নামতে আর দেরি নেই। এই আকাশের মতো আমারও আজ প্রবল বেগে অশ্রু ত্যাগ করতে ইচ্ছে হচ্ছে। এতক্ষণে বুঝতে পেরেছি বাবার আদেশ অমান্য করা আমার মোটেও উচিত হয়নি। বাবা বারবার নিষেধ করেছিল রাতের বেলা এই জঙ্গলের রাস্তা দিয়ে না আসতে, কিন্তু কি উপায়? একদিকে বোনের বিয়ে, অন্যদিকে বসের কাজের প্রেসার। এক প্রকার বাধ্য হয়েই এই রাতের বেলা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যেতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে বুঝতে পারলাম দূর থেকে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। মনে হচ্ছে যেন আমি একমাত্র অসহায় ব্যক্তি। এই রাতের বেলা ঘন জঙ্গল, তার উপর ঝুম বৃষ্টি। কোথাও গিয়ে যে দাঁড়াবো তেমন কোনো জায়গাও চোখে পড়ছে না।
একটু সামনে এগিয়ে গিয়ে একটি বড় গাছের নিচে দাঁড়ালাম। এখন বৃষ্টি থেকে অন্তত কিছুটা রেহাই পাওয়া যাবে। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি এখনো থামার নাম নেই। এই গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পেলেও এখানে রাত কাটানো সম্ভব না। একটু দূরেই দেখতে পেলাম একটা টিমটিমে আলো। মনে কিছুটা সাহস সঞ্চয় করে ওই আলোটির দিকে এগিয়ে গেলাম। কাছে যেতে দেখতে পেলাম একটা দোতলা পাকা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িটা বেশ পুরনো। কতদিন ধরে এখানে মানুষের বসবাস নেই তা বলা মুশকিল। বাড়িটির একাকিত্বে সঙ্গ দিতে শেওলা আর গাছের ডালপালা বাড়িটিকে যেন পরম মমতায় আগলে রেখেছে। কি জানি বাড়ির ভেতরে গিয়ে আরো কি দেখতে হবে। বাইরের অবস্থা দেখে যতটুকু বোঝা গেল, বাড়ির ভেতরে জঙ্গলের সাপ আর পোকামাকড় তাদের বাসস্থান করে নিয়েছে। বাড়িটিতে ঢোকা আমার জন্য ঠিক কি ভুল তা বুঝতে পারছি না। তবে এতটুকু বুঝতে পারছি যে বৃষ্টি আর বজ্রপাত থেকে শরীরটা অন্তত বাঁচানো যাবে। তড়িঘড়ি বাড়িটিতে ঢুকে পড়লাম। ভেতরে যা দেখলাম তাতে আমি একটু অবাক হলাম। যতটুকু খারাপ ভেবেছিলাম ততটুকুও না। একটু হাত লাগালেই কোনো রকমে আজ রাতটা অনায়াসেই পার করে দেওয়া যাবে। খাটটা একটু পরিষ্কার করে বসলাম। ভাঙা জানালার ফাঁকে দেখতে পেলাম প্রবল বেগে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিষণ্ণ মনে জানালার দিকে তাকিয়ে আছি। কাল বাড়িতে গিয়ে কি দেখতে হবে তা ভাবতেই পারছি না। ক্লান্ত শরীরকে কোনো মতেই যেন বিছানায় বসিয়ে রাখতে পারছি না। বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু এই বিষণ্ণ মনে চোখে কিছুতেই ঘুম আসছে না। একটু পর খেয়াল করলাম পাশের রুম থেকে কিছু একটা চিবানোর আওয়াজ শোনা যাচ্ছে। জঙ্গলের জন্তু জানোয়ার নাকি অন্য কিছু, ভেবে পাচ্ছি না আমার কি করা উচিত। অনেকটা কৌতূহলী হয়েই রুমের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু এ কি, রুমের মেঝেতে পেছন ফেরে বসে আছে কেউ একজন, আর বসে কি যেন খাচ্ছিল। প্রথমে খানিকটা ভয় পেলেও এখন একটু ভরসা পাচ্ছি। মনে মনে ভাবছি আমি একা নই, এই বাড়িতে আরো মানুষ আছে। আমি লোকটিকে ডাকলাম, দাদা শুনছেন? কোনো উত্তর এলো না। এই যে দাদা, আপনাকে বলছি, দেখুন না কি কাণ্ড। এই রাতের বেলা ঝড়ঝঞ্ঝায় বৃষ্টির হাত থেকে বাঁচতে তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে পড়েছি, অথচ আপনার অনুমতিই নেওয়া হয়নি। ভেবেছিলাম বাড়িটা পরিত্যক্ত, কিন্তু এখন আপনাকে দেখে কিছুটা ভরসা পাচ্ছি। আমার কথা শুনে লোকটি উঠে দাঁড়ালো। তার দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। উস্কো কুস্কো চুল, ধূসর বিবর্ণ চেহারা, পরনে ছেঁড়া জামা কাপড়, তার মুখ দিয়ে তাজা রক্ত বেয়ে পড়ছে। ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে কে আপনি? আমার কথা শুনে লোকটি বিকট স্বরে হাসতে লাগলো। আঙ্গুলের ইশারায় রুমের একটি কোণে দেখিয়ে দিল। সেখানে তাকাতেই দেখলাম একটা লাশ মাটিতে পড়ে আছে, তার হাত আধ খাওয়া। সেই হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আমার বুঝতে আর বাকি রইল না যে লোকটি আসলে নরখাদক। এই লাশটির হাতটি সে এতক্ষণ ধরে খাচ্ছিল, যার আওয়াজ আমি কিছুক্ষণ আগে শুনেছি। তুই এই বাড়ি দখল করতে এসেছিস তাই না? কোনো লাভ নেই, তোর আগেও অনেকে এসেছে, তাদেরও আমি ঠিক এইরকম অবস্থা করেছি। তুই এই ঘরে ঢুকে অনেক বড় ভুল করেছিস। এই ঘর থেকে তুই আর জীবিত ফিরতে পারবি না। আবারও তাজা রক্ত খাবো। না না, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তো আপনাকে আগেই বলেছি, ঝড় বৃষ্টির কবলে পড়ে আমি এই বাড়িতে আশ্রয় নিয়েছি। ওসব কথা আমাকে বুঝিয়ে লাভ নেই। আমি ঠিকই বুঝতে পেরেছি তুই এই বাড়ি দখল করতে এসেছিস। লোকটি আমার কোনো কথা শুনতে চাইল না। সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দেয়ালে আমার পিঠ থেকে গিয়েছে, কোথাও পালানোর জায়গা নেই। লোকটি আমার মাথায় সজোরে আঘাত করলো। আমি আতকে বিছানা থেকে উঠে বসলাম। তবে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। মোবাইলটা বেজে উঠল। বাবা ফোন দিয়েছে। কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কখন আসছিস তুই? এই তো আজ রাতেই বেরোতে চেয়েছিলাম। আচ্ছা,
একটা কথা বলি বাবা, রাখবি? হ্যাঁ বলো। তুই রাখবি বললে তবেই বলবো। কেন রাখবো না বাবা, তুমি বলো। আচ্ছা, আজ রাতে তুই আসিস না বাবা। আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা বিপদ হতে চলেছে। তুই কাল সকালে আই, রাতে বের হোস না। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা রাখি বাবা, সাবধানে আসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একদিকে ভয়ানক স্বপ্ন, অন্যদিকে বাবার নিষেধ। সব মিলিয়ে বুঝতে পারলাম যে বাবার কথায় একাত্মতা প্রকাশ করাই বুদ্ধিমানের কাজ হবে।